আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো সবার জন্য বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সজল আহমেদ আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ বাংলা বিভাগের একটি বিষয়। সেটি হচ্ছে বাংলাদেশ এবং বাঙালির ইতিহাস ও সংস্কৃতি এর দ্বিতীয় অধ্যায়, বাঙালির ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পরিচ্ছেদ, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত ধারণার বিবর্তন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যাপ্টারটি অত্যন্ত ছোট, তবে ইতিহাস থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। এটি ইতিহাসের বই, আমরা ইতিহাস থেকে বের হতে পারবো না। তো আমি চলে যাচ্ছি। ইতিহাস হলো ঘটনার নিরন্তর সত্যানুসন্ধান, অর্থাৎ ইতিহাস হচ্ছে ঘটনার নিরন্তর সত্যানুসন্ধান, আর সংস্কৃতি হলো মানুষের জীবনযাত্রা প্রণালী। তো উভয় বিষয় স্থির হয়ে নেই। যুগে যুগে পরিবর্তমান পৃথিবীর পরিবর্তনশীলতার সঙ্গে তাল মিলিয়ে ইতিহাস ও সংস্কৃতিতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। এ সম্পর্কে গড়ে উঠেছে নিত্য নতুন চিন্তাধারা। ফলে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত ধারণার পরিবর্তন এসেছে অনিবার্যভাবে। তো ইতিহাস সম্পর্কিত ধারণা যেমন বিবর্তিত হয়, তেমনি বিবর্তিত হয় সংস্কৃতি সম্পর্কিত ধারণাও। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নেই যে প্রথম পরিচ্ছেদে আমি আলোচনা করেছিলাম ইতিহাস ও সংস্কৃতির স্বরূপ। তো দ্বিতীয় পরিচ্ছেদে আমি আলোচনা করব ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত ধারণার বিবর্তন সম্পর্কে। তো চলে যাচ্ছি ইতিহাস সম্পর্কিত ধারণায়। ইতিহাস শব্দের অভিধানগত অর্থ হচ্ছে ইতিবৃত্ত, পুরাবৃত্ত এবং প্রাচীন বৃত্তান্ত। এছাড়া ইতিহাস শব্দটি দ্বারা এ ট্রু স্টোরি বা এ মেথোলজিক্যাল রেকর্ড অফ পাবলিক ইভেন্টসকে বোঝানো হয়ে থাকে। ইতিহাস শব্দটির ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক হিস্টোরিয়া থেকে। হিস্টোরিয়া অর্থ অ্যান ইনকোয়ারি ডিজাইন টু এলিসিট ট্রুথ, অর্থাৎ সত্য প্রকাশের জন্য সুপরিকল্পিত অনুসন্ধান। আবারও বলছি, সত্য প্রকাশের জন্য সুপরিকল্পিত অনুসন্ধান। সুতরাং ইতিহাস হলো এমন একটি বিষয় যা দ্বারা পরিকল্পিতভাবে অনুসন্ধান চালিয়ে যথাযথ তথ্য উদ্ঘাটন করা হয়। গ্রিক ঐতিহাসিক হিরোডোটাস সর্বপ্রথম হিস্ট্রি শব্দটি ব্যবহার করেন। তো এখন পর্যন্ত ইতিহাস বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হচ্ছে। তো হিরোডোটাস ইতিহাসের জনক হলেও তার পূর্বে হিস্টোরিয়া শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। হোমারের ইলিয়াড মহাকাব্যে এ শব্দের ব্যবহার দেখা যায়। তবে হিরোডোটাসই প্রথম ইতিহাস সম্পর্কিত গবেষণা কাজের ধরন ও চরিত্র বোঝাতে হিস্টোরিয়া শব্দটি ব্যবহার করেন। এরপর থেকেই ইতিহাস সম্পর্কিত ধারণার সঙ্গে হিস্টোরিয়া শব্দটি একাকার হয়ে গেছে। ইতিহাস সম্পর্কে ধারণা দিতে গিয়ে বি.ডি. গেটে বলেছেন, ইট অর্থাৎ হিস্টোরি ইজ এ সায়েন্টিফিক স্টাডি অ্যান্ড এ রেকর্ড অফ আওয়ার কমপ্লিট পাস্ট, অর্থাৎ ইতিহাস হলো বিজ্ঞানসম্মত পাঠ বা অনুধ্যান এবং মানব জাতির সম্পূর্ণ অতীতের জীবন্ত প্রামাণ্যচিত্র। তাহলে আমরা ইতিহাস কি বলবো? কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কোনো নির্দিষ্ট সময়ে কোনো মানুষ বা জনসমষ্টি কর্তৃক সম্পাদিত কর্মের প্রামাণ্য উৎস ও তথ্যভিত্তিক লিখিত বস্তুনিষ্ঠ ও ধারাবাহিক বর্ণনা হলো ইতিহাস। তো ইতিহাস সম্পর্কে আমরা জানলাম যে ইতিহাস শব্দটির ইতিহাস যে ধারণা, এই ধারণাটি কোত্থেকে এসেছে এবং ইতিহাস কাকে বলে। এখন আমরা জানব ইতিহাস ও ইতিহাস সম্পর্কিত ধারণার বিবর্তন। ইতিহাস সম্পর্কিত ধারণার বিবর্তন বুঝতে হলে জানা দরকার ইতিহাসের বিবর্তন কিভাবে হয়েছে তার পরিচয়। আমরা জানি ইতিহাসের মূল উপাদান হলো মানুষ। মানুষের কর্ম, মানুষের ভাবনা যত প্রসারিত ও বিকশিত হয়েছে, ইতিহাসের বিবর্তন ততটাই সম্ভাবিত হয়েছে। প্রাগৈতিহাসিক যুগে দেখা যায় খাদ্য সংগ্রহমূলক কাজের ভিতর দিয়ে মানুষ যেভাবে অগ্রসর হয়েছে, ইতিহাসের পরিধিও ওই খাদ্য সংগ্রহমূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। তো প্রাগৈতিহাসিক যুগে মানুষ বন্যদশা ও বর্বর অবস্থার মধ্যে জীবনযাপন করেছে। তাদের জীবন ছিল খাদ্য সংগ্রহের উপর নির্ভরশীল। তারা তখনও খাদ্য উৎপাদন শেখেনি, কেবল খাদ্য সংগ্রহ করেছে। এরপর ইতিহাসের বিবর্তনের সময়ের
ক্রমাগ্রসরতায় মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছে, খাদ্য উৎপাদক শ্রেণীতে পরিণত হয়েছে। এ ঘটনা ঘটেছে প্রাগৈতিহাসিক যুগের শেষ পর্বে অর্থাৎ নবপলীয় যুগে। তো পরবর্তীতে মানুষ পাথরে পাথরে এবং কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাবার কৌশল রপ্ত করেছে। এরপরে শিখেছে পশুপালন করতে ও মৃৎপাত্র তৈরি করতে। এভাবে নিত্য নতুন উদ্ভাবনী কর্মের প্রসারের সাথে সাথে ওই সকল কর্মকে কেন্দ্র করে ইতিহাসের বিবর্তন ঘটেছে। তো প্রাগৈতিহাসিক যুগের পরে আসে ঐতিহাসিক যুগ। এতে খুব দ্রুত সম্প্রসারিত হয় মানুষের কর্মকাণ্ড। লিখিত এবং প্রামাণ্য তথ্যের আলোকে সেসব কর্মকাণ্ড ধরে রাখতেও প্রয়াসী হয় মানুষ গড়ে তোলে পরিবার, সমাজ এবং রাষ্ট্র কাঠামো। ইতিহাসের এই বিবর্তন সম্ভাবিত হয়েছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের ধারাবাহিকতায়। সময়ের বিবর্তনের সঙ্গে যুক্ত হয় মানুষের সেসব কর্মকে তুলে ধরার প্রবণতা। এ হচ্ছে আমাদের ইতিহাসের যে বিবর্তন। তারপর মধ্যযুগের শেষের দিকে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হলে ইউরোপের ইতিহাসের গতি প্রকৃতি ও পরিধি ধর্ম সংক্রান্ত বাদানুবাদ ও ক্রিয়াকর্মের মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে। 17 শতকে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে রক্তক্ষয়ী 30 বর্ষব্যাপী যুদ্ধের সূত্রপাত হয়। 17 শতকের বিজ্ঞানের আবিষ্কার 18 শতকের জ্ঞানের জগৎকে আলোকিত করে। তাছাড়া বিজ্ঞানের আবিষ্কার 18 শতকের জ্ঞানের জগৎকে আলোকিত করে। এছাড়া 18 শতকের কূটনৈতিক বিপ্লব, শিল্প বিপ্লব ইতিহাসের ধারণায় নতুনত্ব আনে। যুক্তিবাদের প্রভাবে ধর্ম কোণঠাসা হয়ে পড়ে। যুগের এই পরিবর্তনশীল প্রবহমানতার সাথে ইতিহাসের ধারায় আসে আমূল পরিবর্তন। 18 শতকের শেষের দিকে পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে ফরাসি বিপ্লব 1789 সালে। এর ফলে ইউরোপে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটে। 19 শতকে নেপোলিয়ন বোনাপার্টের সাম্রাজ্যবাদী নীতি, জুলাই বিপ্লব 1830 সাল, ফেব্রুয়ারি বিপ্লব 1848 সালে ইতালির একত্রীকরণ, জার্মানির ঐক্য প্রভৃতি রাজনৈতিক বিষয় ইতিহাসে গতিপ্রবাহে প্রভাব ফেলে এবং ইতিহাস সম্পর্কিত ধারণার স্থান পায়। তারপর 1920 সালে আস্তে আস্তে 1920 সালে প্রতিষ্ঠিত হয় জাতিপুঞ্জ। এতেও শেষ রক্ষা হয়নি, বেঁধে যায় দ্বিতীয় মহাযুদ্ধ। এরপর 1945 সালে প্রতিষ্ঠা লাভ করে জাতিসংঘ। তো এরকমভাবে ইতিহাসের বিবর্তন হয়েছে। আমরা দেখলাম যে সেই প্রাগৈতিহাসের যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত ইতিহাসের যে ধারাবাহিকতা সেটা আমরা জানলাম। তো আরেকটু জানবার বিষয় হচ্ছে যে ইতিহাসের বিবর্তন এবং ইতিহাস সম্পর্কিত ধারণার বিবর্তন সমান্তরাল গতিতে সংঘটিত হয়েছে। ইতিহাসের ধারায় যুক্ত হয়েছে নিত্য নতুন অভিধা। নানান শাখা প্রশাখায় বিন্যস্ত হয়ে ইতিহাসের ধারণাও হয়েছে বৈচিত্র্যপূর্ণ। ফলে নৃতাত্ত্বিক ইতিহাস, প্রত্নতাত্ত্বিক ইতিহাস, মুদ্রার ইতিহাস, সভ্যতার ইতিহাস, রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস, ধর্মীয় ইতিহাস, স্থাপত্যিক ইতিহাস, ভৌগোলিক ইতিহাস ইত্যাদি এসব ধারণাতে আবার সূক্ষ্ম চেতনার প্রকাশ ঘটেছে। ফলে রচিত হয়েছে নদ নদীর ইতিহাস, পাহাড় পর্বতের ইতিহাস, শিক্ষার ইতিহাস, চিকিৎসার ইতিহাস, নভমণ্ডলীয় ইতিহাস, যুদ্ধ ও শান্তির ইতিহাস, আবিষ্কারের ইতিহাস প্রভৃতি। এভাবে ইতিহাসের ধারণা বিবর্তিত হয়ে আজ বিশ্বের সকল মানবের খতিয়ান তুলে ধরতে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। কাজেই এ কথা দৃঢ়ভাবে বলা যায় যে মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কর্ম সাধনা ও জীবন প্রণালীর পরিবর্তন ও প্রবহমানতার সাথে তাল মিলিয়ে ইতিহাস সম্পর্কিত ধারণা পরিবর্তিত ও সমৃদ্ধ হচ্ছে। আমরা আশা করি যে বুঝতে পারলাম, অনেক সুন্দরভাবে আলোচনা করলাম যে ইতিহাস সম্পর্কিত ধারণার যে বিবর্তন সেটা আমরা জানলাম। তো এখন জানব সংস্কৃতি সম্পর্কিত ধারণার বিবর্তন। ইংরেজি কালচার, আমি আগেও বলেছি ইংরেজি কালচার শব্দের বাংলা পরিভাষা হলো সংস্কৃতি। তবে বাংলায় সংস্কৃতিকে বলা হয় কৃষ্টি। কৃষ্টি শব্দের অর্থ হচ্ছে কর্ষণ করা। তাহলে প্রশ্ন আসে, সংস্কৃতি কী? এই প্রশ্ন করার সাথে সাথে একটি কথা আমাদের মনে করা উচিত, মানুষেরই সংস্কৃতি রয়েছে, অন্য কোনো জীবের সংস্কৃতি নেই। এ কথার অর্থ হলো মানুষ হিসেবে মানুষের আসল পরিচয় তার সংস্কৃতি। এই সংস্কৃতি এবং কাজের জন্যই মানুষ নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে। তো প্রাণী মাত্রই বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত।
মানুষও চায় বেঁচে থাকার উপায় আয়ত্ত করতে। বেঁচে থাকার প্রধান অবলম্বন জীবিকার সন্ধান। সুতরাং বলা যায় মানুষের সংস্কৃতির আসল মর্ম হল প্রকৃতির উপর নির্ভরশীলতা থেকে মুক্তি, অর্থাৎ জীবিকার উপায় উদ্ভাবন এবং তা সহজে সাধ্য করা। মূলত দৈহিক ও মানসিক গুণে মানুষ বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির উদ্ভাবন ঘটিয়েছে। তো সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে দুটি, একটি হচ্ছে জীবিকার প্রয়াস এবং অন্যটি শ্রমশক্তি। সংস্কৃতি মানুষের এমন একটা গুণ যার জন্য সাধনার দরকার, যা তার অস্তিত্ব ও স্বকীয়তাকে দৃষ্টিগ্রাহ্য ও উপলব্ধিযোগ্য করে তোলে। মানুষের মননশক্তি, চিন্তাশক্তি ও সৃজন শক্তির গুণেই মানব সংস্কৃতি বিকশিত হয়েছে। প্রাণী ধর্মই হচ্ছে আত্মপ্রকাশ ও ক্রমবিকাশ। অন্যান্য প্রাণীর মতো মানুষ কেবল বেঁচে থাকে না, সে কিছু সংরক্ষণও করে। মানুষের এই সংরক্ষণ প্রবণতা ও বেঁচে থাকার ক্ষমতা তাকে আরও শক্তিশালী করে, আর ওই ক্ষমতা ও শক্তির সমন্বয়ে সংস্কৃতির জন্ম হয়। তো আমরা আগেই বলেছি সংস্কৃতি ইংরেজি হলো কালচার। এই কালচার শব্দটি সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে ব্যবহৃত হয় 16 শতকের শেষার্ধে। এটি ব্যবহার করেন ফ্রান্সিস বেকন। তো 19 শতকের মাঝামাঝি ওয়াল্ড ইমারসন কালচারকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন। বর্তমান বিশ্বে সংস্কৃতির ব্যাপক গুরুত্ব বিদ্যমান। মূলত সংস্কৃতি হচ্ছে এ ওয়ে অফ লাইফ, অর্থাৎ জীবনযাত্রা প্রণালী। সংস্কৃতি হচ্ছে এ ওয়ে অফ লাইফ, অর্থাৎ জীবনযাত্রার প্রণালী। তো সংস্কৃতি সামাজিক মানুষের সৃষ্টি। মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের জন্য যা কিছু সৃষ্টি করেছে তাই তার সংস্কৃতি। সাধারণভাবে সংস্কৃতি শব্দটি খুব সরল মনে হলেও বিষয়টি কিন্তু ব্যাপক ও দার্শনিক ভাবধারার সঙ্গে সম্পর্কিত। এজন্য বলা যায় মানুষ যা কিছু করে তাই তার সংস্কৃতি। ছোট্ট একটা সুই থেকে শুরু করে সাহিত্য, শিল্পকলা এবং আধুনিক আণবিক বিজ্ঞানের আবিষ্কার সবই মানুষের সৃষ্টি, সবই তার সংস্কৃতি। ভৌগোলিক পরিবেশের প্রভাবে সংস্কৃতিতে পার্থক্য পরিলক্ষিত হয়। একটি দেশের মানুষের সংস্কৃতি বলতে বোঝায় তাদের ধ্যান ধারণা, আস্থা, বিশ্বাস, মূল্যবোধ ও আদর্শ, আইন কানুন, ভাষা, কারিগরি দক্ষতা, হাতিয়ার, যন্ত্রপাতি ইত্যাদি, যা কিনা পৃথিবীর মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য। অন্যভাবে বলা যায় মানব সমাজে প্রচলিত আচার ব্যবহার, রীতিনীতি, চাল চলন, কথাবার্তা প্রভৃতির সমন্বয়ে যে বিশেষ পরিবেশ গড়ে ওঠে তাই সংস্কৃতি। সংস্কৃতি একটি বহুল আলোচিত প্রত্যয়। মানব সমাজের বিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে বিবর্তিত হয়েছে সংস্কৃতি ও সংস্কৃতি সম্পর্কিত ধারণা। তো বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্নভাবে সংস্কৃতি সম্পর্কিত ধারণার প্রকাশ ঘটিয়েছেন। সকল সমাজেরই সংস্কৃতি রয়েছে, তার কতকটা উন্নত, কতকটা অনুন্নত। মানুষ সংস্কৃতি অর্জন করে এবং পরে এর উৎকর্ষ সাধন করে। তো এমন একদিন ছিল যেদিন মানুষের সংস্কৃতি বলে কিছুই ছিল না। তারপর সময়ের বিবর্তনে মানুষ সংস্কৃতি অর্জন করেছে এবং তার উৎকর্ষ ও বিকাশ সাধন করেছে। সংস্কৃতির ইতিহাস কিন্তু দীর্ঘ। পৃথিবীতে মানুষের সৃষ্টির সাথে সাথে শুরু হয়েছে তার বেঁচে থাকার সংগ্রাম। বাঁচার তাগিদে মানুষ তৈরি করেছে হাতিয়ার, উদ্ভাবন করেছে জীবনযাত্রার নানা উপায় ও কৌশল, গড়ে তুলেছে তার সংস্কৃতি। মানুষ গাছপালা, পশু পাখি, নদী নালা ইত্যাদি নিয়ন্ত্রণে এনে কার্যোপযোগী করে তুলল, রচনা করল তার বেঁচে থাকার ভিত। এ সবই মানুষের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে লাগলো। তো সংস্কৃতির উন্নতি ঘটিয়ে মানুষ গোটা বিশ্বকে বশে আনতে চাইল এবং ক্রমে সে প্রকৃতিকে জয় করতে শুরু করলো। একদিকে প্রয়োজনের তাগিদে, অন্যদিকে অজানাকে জানার নেশায় মানুষ শুরু করলো নানা মাত্রিক সাধনা। তো আনুমানিক 10 লক্ষ বছর পূর্বে সংস্কৃতির বদৌলতে মানুষ অন্যান্য প্রাণী থেকে নিজেকে আলাদা করতে সক্ষম হয়েছে। স্বাতন্ত্র্য লাভের সঙ্গে সঙ্গে অন্যান্য প্রাণীর ওপর নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চলেছে। সংস্কৃতির বিবর্তনের ধারা এখনও অব্যাহত আছে। সমাজবিজ্ঞানী হারবার্ট স্পেন্সার জীবদেহের সাথে সমাজের তুলনা করে ক্রমবিকাশের সূত্র খুঁজতে চেষ্টা করেছেন। তিনি মনে করেন জীবদেহে ও সমাজে ক্রমাগত বিবর্তন চলছে। স্পেন্সার একে অজৈব থেকে জৈব এবং তা থেকে অধিজৈবে বিবর্তন বলে চিহ্নিত করেছেন।
স্পেন্সার সংস্কৃতি বলতে এই অধিজৈবিক সত্তাকেই বুঝিয়েছেন। মানুষ তার ভাগ্য উন্নয়নে সদা তৎপর। জ্ঞান বিজ্ঞান ও কৌশল খাটিয়ে পরিবর্তনশীল পরিবেশের সাথে তাল মিলিয়ে নতুন চিন্তা ও কর্মপদ্ধতি বের করতে সে সদা তৎপর। ব্যক্তি তার উদ্ভাবনী শক্তি দিয়ে সমাজে সংস্কৃতির বিকাশ ঘটাতে পারে। তার সৃষ্টি পাথরের হাতিয়ার থেকে শুরু করে আজ আণবিক বোমায় পরিণত হয়েছে। যতই মানুষের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে ততই মানুষ অজানাকে জানার প্রেরণা লাভ করেছে। তো মানুষের জানার শেষ নেই এবং সেজন্য সংস্কৃতির বিকাশেরও অন্ত নেই। সংস্কৃতির বিকাশের ধারাবাহিকতায় মানুষের সংস্কৃতি সম্পর্কিত ধারণারও বিবর্তন ঘটেছে এবং আরও ঘটবে। এই হচ্ছে আমাদের সংস্কৃতি ও সংস্কৃতি সম্পর্কিত ধারণার বিবর্তনের সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা জানলাম এই পরিচ্ছেদে আমরা জানলাম যে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কিত ধারণার বিবর্তন, যে ইতিহাস এবং সংস্কৃতি কোত্থেকে এসেছে, এই ধারণাটা আমরা কোত্থেকে পেয়েছি এবং বিবর্তনের মাধ্যমে সেই ধারণাটা আজ কোন পর্যায়ে আছে সেটা আমরা জানলাম। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ। তো আগামীতে আমরা আরেকটি নতুন পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাঙালির প্রাগৈতিহাসিক পটভূমি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচ্ছেদ। তো আশা করি আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।